স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। বাংলাদেশের সঙ্গে প্রায় 14 বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে চীনা ব্যবসায়ীরা। এই বিশাল বিনিয়োগের অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে উৎসাহিত করবে বলে মনে করছেন দেশের ব্যবসায়ীরা। তাই এসব বিনিয়োগ অল্প সময়ে দৃশ্যমান করতে উদারনীতি গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। আজ আমরা আলোচনা করব চীনের বিনিয়োগ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। জ্বালানি, বস্ত্র, চামড়া ও প্রযুক্তি সহ বেশ কিছু খাতে বিনিয়োগে এগিয়ে এসেছে চীনা ব্যবসায়ীরা। দুদেশের সরকারি বেসরকারি পর্যায়ের 50টি প্রতিষ্ঠানের মধ্যে হয়েছে চুক্তি। এসবের আওতায় বিনিয়োগে আসছে প্রায় 14 বিলিয়ন ডলার। ব্যবসায়ী নেতারা বলছেন, বিভিন্ন খাতে নেওয়া এসব প্রকল্পের আওতায় একক ও যৌথ অংশীদারিত্বে হবে শিল্প প্রতিষ্ঠান। এতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উৎসাহিত হবে সরাসরি বিদেশি বিনিয়োগ। কেটে যাবে জঙ্গিবাদ প্রশ্নে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, এনেবলিং, টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট এগুলোকে কাজে লাগানোর জন্য আমাদের বায়োলেটারালি আমাদের সিসিপিআইটির সাথে আমরা কাজ করে যাচ্ছি। গত বছরও করেছি। গত বছর আমরা যেটা করেছিলাম সেটা কিছু ফলপ্রসূ রূপ আমরা কালকে দেখলাম। এসব বিনিয়োগ চুক্তি স্বল্প ও দীর্ঘমেয়াদে ব্যবসার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একে কর্মসংস্থান সহ দুদেশের প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের সুযোগ হিসেবেও দেখছেন তারা। এই ধরনের বিনিয়োগকারীদের জন্য অবকাঠামো তৈরি থাকা বা প্রস্তুত থাকা, এক্ষেত্রে চীনের জন্য যে একটি বিশেষায়িত অঞ্চল রয়েছে সেটি হয়তো যথেষ্ট হবে না। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিশেষায়িত অঞ্চল রয়েছে সেখানেও হয়তো তাদের জন্য আমাদের হয়তো অবকাঠামো দেওয়ার প্রয়োজন হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এসব বিনিয়োগে কমে আসবে বাংলাদেশ চীনের বাণিজ্য ঘাটতিও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি ভালো আছি, থ্যাংক ইউ। প্রতিবেদন দেখলাম যে আমরা চীনের কাছ থেকে বেসরকারি খাতে বাংলাদেশে প্রায় 14 বিলিয়ন ডলার একটি ইনভেস্টমেন্টের এমএইউ স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও সরকারের সাথে সবকিছু মিলে সরকার এবং বেসরকারি খাতে প্রায় 37 বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা ধরনের ঐক্যমত্যে দু দেশের সরকার পৌঁছতে পেরেছে। বেসরকারি খাতের কথা বেশি আজকে আমরা যদি একটু বেশি আলোচনা করতে চাই, সেখানে বলা হচ্ছে যে এই যে চীনের ইনভেস্টমেন্ট আমরা যে ক্ষেত্রে হবে, এর ফলে আসলে আমাদের এফডিআইকে অন্য দেশে আরও এফডিআই আসলে উৎসাহিত করবে। আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারকে আসলে উন্নত করতে পারি। আপনার কি মনে হয়? জিনিসটা হচ্ছে যে আমরা যখন আমাদের বিনিয়োগের কথা বলি আমাদের দেশে, আমরা কিন্তু সবসময় একটা জায়গায় আমাদের একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থাকে যে বিদেশি বিনিয়োগ আমাদের এখানে কম হচ্ছে। কারণ বিনিয়োগ শুধু দেশি বিনিয়োগ দিয়ে আসলে একটা দেশ খুব বেশি দূরে এগোতে পারে না, কারণ এখন এটা ওপেন ইকোনমি। যত বেশি বিনিয়োগ হবে, এখন দেশের বিনিয়োগের উপর যদি নির্ভর করি তাহলে শুধু দেশের মানুষের সঞ্চয় আর সরকারের যে বিনিয়োগ ওইটুকুর উপরে আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি বিদেশি বিনিয়োগ পেতে পারি তাহলে কিন্তু একটা দেশ খুব দ্রুত এগিয়ে যেতে পারে। সেই দিক থেকে এখানে যে অ্যারাউন্ড 14 বিলিয়ন ডলার বা 14 বিলিয়ন ডলারের যে বিনিয়োগের একটা, আমি বলবো যে এখনো সমঝোতা চুক্তির মানেই এটা নয় যে এই বিনিয়োগ হয়ে যাবে, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা দিক। কারণ এই বিনিয়োগ যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তখন বাংলাদেশের উপরে অন্য আরো অনেক দেশের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। তারা মনে করবে যে চায়নার ওই ব্যবসায়ীরা যদি বাংলাদেশকে তাদের বিনিয়োগের একটা ডেস্টিনেশন মনে করতে পারে তাহলে আমরা কেন নই। সেই দিক বিবেচনায় আমি মনে করি যে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে যে একটা দীর্ঘকালীন স্থবিরতা বা এক ধরনের, আমি বলবো যে একটা স্লো বা উঠানামা আমরা দেখেছি, সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে। আরেকটা পরিবর্তন আসবে ইন ডাইভার্সিটি। আমরা যদি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দেখি তাহলে বিগত কয়েক বছরে দেখব যে টেলিকমিউনিকেশন সহ আর কিছু খাতের মধ্যে এটা আসলে মূলত সীমাবদ্ধ। সেই দিক থেকে আমাদের কিছু, আমরা যে খাতগুলোর কথা শুনেছি এগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিল্প খাত, যেমন আমরা চামড়ার কথা শুনছি, বস্ত্র খাতের কথা শুনছি, পাটের কথা শুনছি, যেগুলো আমাদের প্রমিজিং খাত। এবং সেই খাতের সাথে যদি বিনিয়োগ চুক্তি হয় এবং সেই চুক্তির আওতায় যদি জয়েন্ট ভেঞ্চারে অথবা একক ভেঞ্চারে শিল্প কলকারখানা গড়ে ওঠে, আমরা ধরেই নিতে পারি সেই বিনিয়োগের ফলে যে কলকারখানাগুলো হবে সেগুলো হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, যেগুলোতে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, শ্রমিকের কমপ্লায়েন্স এগুলো থাকবে। এবং এরকম যখন বিনিয়োগ হয় তখন এটা কিন্তু অন্য বিনিয়োগকারীদের, সেটা দেশি বিদেশিদের উৎসাহিত করে এই মানের ফ্যাক্টরি তৈরি করতে। সব মিলিয়ে আমি মনে করি পুরোটাই একটা উইন উইন সিচুয়েশন। প্লাস
আরেকটা উইন উইন সিচুয়েশন হচ্ছে আমরা চায়নার বাজারে তখন আরো সহজে যেতে পারবো, কারণ ওরা এই দেশে এসে বিনিয়োগ করে যে গুডসটা প্রডিউস করবে তার কিন্তু আবার একটা বাজার হবে চায়নার নিজেদের বাজার, কারণ ওদের নিজেদের চাইনিজ ইকোনমিতে যেহেতু উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, সেই কারণেই তারা আমাদের মতো দেশে আসতে চায় যেখানে উৎপাদন খরচ কম, কিন্তু সেই প্রোডাক্টটা তারা অন্য দেশে যেমন বিক্রি করবে নিজেদের দেশেও কিন্তু নিয়ে যাবে। তার মানে আমাদের একটা অলরেডি তৈরি বাজার আমরা সেখানে পাবো, আমাদের দেশের বাজার তো আছে। একটা কথা প্রায় বলছেন এখন যেটা আজকে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এই যে বিশাল অঙ্কের প্রজেক্ট, সেই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। বলা হচ্ছে যে কিভাবে এই প্রজেক্টগুলো আসলে ইমপ্লিমেন্ট হবে, সেটার সক্ষমতা কি আসলে আমাদের আছে কিনা, কত এফিশিয়েন্টলি আমরা আসলে করতে পারবো সেটা। সক্ষমতা একদম নাই সেটা কিন্তু বলা যাবে না। আমরা যদি বিগত কালে পদ্মা ব্রিজ বলি বা এই ধরনের বড় বড় পাওয়ার প্ল্যান্ট বলি, আমরা কিন্তু বেশ কিছু জায়গায় সাকসেস দেখিয়েছি। আমাদের দেশে যেভাবে এখন দ্রুততার সাথে ফ্লাইওভার গুলো আমরা দেখছি হচ্ছে, এবং সেই দিক থেকে আমি কিন্তু মনে করি যে আমাদের সক্ষমতা আছে। কিন্তু সক্ষমতার জায়গায় আমরা যদি দেশীয় উন্নয়ন প্রকল্প দেখি প্রতি বছর, আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা অনেকবার আলোচনা করেছি যে উন্নয়ন বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অনেক রকম সমস্যা আছে। উন্নয়ন বাজেটগুলোও কিন্তু একটা বড় অংশ হচ্ছে অবকাঠামোগত বাজেট। সেই ক্ষেত্রে ওইটার ইমপ্লিমেন্টেশনের যে সমস্যা, তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে যে সকল উন্নয়ন প্রকল্প বিদেশি সাহায্য নির্ভর বা বিদেশি লোন নির্ভর, সেই টাকাগুলো ছাড় হতে একটা লম্বা কাগজপত্রের দৌড় থাকে। সেটা কিন্তু উন্নয়ন বাজেট আমাদের বাস্তবায়নের একটা অন্যতম প্রধান সমস্যা। এখন এই ক্ষেত্রেও যেসব অবকাঠামোর জন্য যে এমওইউটা হয়েছে, যেটা সরকারি পর্যায়ে অবকাঠামো উন্নয়নের জন্য, সেখানেও কিন্তু দেখেন এটা বিদেশি অর্থ নির্ভর প্রকল্প। কাজে এইখানে আমরা কত সাকসেসের সাথে ওই যে বিদেশি অর্থনির্ভর প্রকল্পের সমস্যা থেকে দূর হতে করতে পারবো, সেটার উপর নির্ভর করবে যে আমরা এটা থেকে আসলে ফলটা কি পাবো। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি যাবার, আমরা নিচ্ছি 30 সেকেন্ডে একটা বিরতি। ফিরছি আলোচনায়। ডক্টর নাজমীন আহমেদ, আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে যে এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্টেশন একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের, সেই সক্ষমতা আমাদের আছে, কিন্তু কিছু আমলাতান্ত্রিক জটিলতা আমাদের প্রায় শুনে থাকি যে বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু আমরা জানি এক নাকি একটা প্রজেক্ট পাস হতেও আসলে অনেক সময় লাগে, বিভিন্ন সময় কাটছাট হয়। তো এই আমরা ধরে নিচ্ছি যে এগুলো আসলে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট হবে, তারপরেও আমরা কি বাড়তি কোনো ব্যবস্থা নিতে পারি কিনা? যে বাড়তি ব্যবস্থা কিন্তু সরকার নিয়ে থাকেন। মেগা প্রকল্পগুলোকে কিন্তু আলাদাভাবে বিবেচনা করা হয়, রেগুলার প্রকল্পের অধীনে নয়। আর প্রকল্পের যেটা হয় যে একটা সময়ে যে বেঁধে দেয়া থাকে, আমরা আমাদের লোকাল প্রকল্পের অনেক ক্ষেত্রে দেখি যে 5 বছরের প্রকল্প 20 বছরেও হয়তো শেষ হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু সেই অপশনটা আসলে আমাদের থাকাই উচিত না, কারণ এই যে বেসরকারি খাতের যে বিনিয়োগ চুক্তিগুলো আমরা একটু আগে প্রতিবেদনে দেখলাম, সেগুলোর সাকসেস কিন্তু নির্ভর করবে আমার অবকাঠামোর যে প্রকল্পগুলো সেটার বাস্তবায়নের উপর। কারণ আপনি একটা চুক্তি হলো আমার লেদার সেক্টরে ইনভেস্টমেন্ট আসবে, কিন্তু তাকে তো আমার জমি দিতে হবে, তাকে আমার ইউটিলিটির সার্ভিস দিতে হবে, সেই পণ্যটা উৎপাদনের পরে বাজারজাত করার মতো ইনফ্রাস্ট্রাকচারটা থাকতে হবে, সেই জিনিস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সাপ্লাই দিতে হবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু আমার বিনিয়োগকারী যতই চুক্তি স্বাক্ষর হোক, সে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবে না। কাজে এই দুটো পাশাপাশি চলতে হবে, একটা না হলে আরেকটা কিন্তু হবে না। তো আমাদের দুর্বলতা যেগুলো আছে, আমরা কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে এগুলো কাটিয়ে নেওয়ার বেশ কিছু পদক্ষেপ এবার বাজেটের পরে আমরা দেখেছি। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এবং অর্থমন্ত্রী তাদের মুখ থেকে শুনেছি, যেমন প্রকল্প কতবার রিনিউ করা যাবে সেটার সময় কমিয়ে আনা হয়েছে। প্রকল্প পরিচালকদের ক্ষেত্রে বলা হয়েছে যে একজন প্রকল্প পরিচালকের অধীনে সম্ভবত 3টি প্রকল্পের বেশি থাকতে পারবে না। এই যে এই ধরনের বিষয়, এবং এই ধরনের বড় প্রকল্পে আসলে প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু কিছু যেটাকে বলে সাব বিভাজন করে করে কোন অংশটুকু কার মাধ্যমে কিভাবে কখন বাস্তবায়ন হবে সেগুলো থাকে। এবং আমি বিশ্বাস করি যে অবশ্যই এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে মনিটরিং এর ব্যবস্থাটা অগ্রগতির, সেটা খুব জোরদার হবে। কিন্তু তার আগেও যেটা প্রথম কথা, যে $24 বিলিয়ন আর ওই $14 বিলিয়ন এগুলো কিন্তু এমওইউ হয়েছে। প্রকৃতপক্ষে কত টাকা আসলে ছাড় হবে সেটা ডিপেন্ড করবে ফিজিবিলিটি স্টাডির উপরে। অর্থাৎ এই প্রকল্পগুলো যেগুলোর আসলে আমরা সত্যিকার অর্থে খুব স্পষ্টভাবে জানি না কোন প্রকল্পগুলোর জন্য এই এমওইউ হয়েছে, সেটা আমি কোনো পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমেও অতটা জানতে পারিনি। কিন্তু যেটাই হোক, সেই প্রকল্পগুলোর কিন্তু ফিজিবিলিটিতে বোঝা যাবে যে কোনগুলো ফিজিবল না। এবং যতদূর মিডিয়ার মাধ্যমে জেনেছি যে সেক্ষেত্রে কোনো প্রকল্প বাদ দেয়া বা অন্য প্রকল্প ইনক্লুডও করা যাবে।
আচ্ছা, সেই যদি হয় তাহলে আমরা কিন্তু বেশ ভালো একটা ফ্লেক্সিবল অবস্থায় আছি, এবং সেই অবস্থায় আমরা যত দ্রুত ফিজিবিলিটি স্টাডি করে অ্যাকচুয়ালি আমাদের কত টাকা লাগবে সেটার ব্যাপারে চূড়ান্ত চুক্তিতে যেতে পারি, তত সেটা আমাদের আসলে জন্য একটা ভালো মেসেজ আমরা ইন্টারন্যাশনালি দিতে পারবো যে আমরা Absolutely. এগিয়ে যাচ্ছি। আমি যদি একটু রিড আউট করি, যে বলা হচ্ছে যে পদ্মা ব্রিজ লিংকের জন্য আমাদেরকে বলা হচ্ছে $3 বিলিয়ন কথা বলা হচ্ছে, মেরিন ড্রাইভ এক্সপ্রেসওয়ে চিটাগং সেটার জন্য বলা হচ্ছে $2 বিলিয়ন কথা বলা হচ্ছে, এক্সপ্যানশন এবং স্ট্রেংথেনিং পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের জন্য বলা হচ্ছে $2 বিলিয়ন, এবং ঢাকা সিলেট 4 লেন হাইওয়ের জন্য বলা হচ্ছে $1 বিলিয়ন, ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের জন্য বলা হচ্ছে $1 বিলিয়ন। সো আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে। তো এখন আপনি যেটা বলছেন যে চ্যালেঞ্জ একটাই, আসলে আমরা এগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে পারবো। আরেকটা জিনিসও দেখতে হবে যে কারা বাস্তবায়ন এবং করবে। এর মধ্যে আরো কিছু নতুন কিছু প্রজেক্টের কথা, যেমন কর্ণফুলী টানেলের কথা বলা হচ্ছে, টানেলের কথা সেটা কিন্তু বলা হচ্ছে। বেশ আগে আমরা শুনেছিলাম, সেটাও কিন্তু আসলে এই প্রজেক্টের মধ্যে এখন এটা আবার অ্যাড করা হচ্ছে, যেহেতু এটা বাস্তবায়নটা এখন আমরা দেখি নাই সেজন্য। আরেকটা বিষয় হচ্ছে কারা বাস্তবায়ন করবে, মানে এক্স্যাক্টলি কোন ইঞ্জিনিয়ার, কোন দেশের এক্সপার্ট ব্যবহার হবে। আমরা যতদূর জানতে পেরেছি যে এটা হয়তো একটা বড় অংশ যদি চায়নারই লোকজন এখানে কাজ করে হয়তো, হ্যাঁ, এবং আনসলিসিটেড টেন্ডারের মাধ্যমে ভাবে অর্থাৎ কোনো পুরো টেন্ডার হবে, ওপেন টেন্ডার যদি না হয়, এটা। সেই ক্ষেত্রে একটু আমাদের কিন্তু কশাস হওয়ার দরকার আছে, নট ইন টার্মস অফ হয়তো কোয়ালিটি, হয়তো এরকম ইন্টারন্যাশনাল প্রজেক্ট মেনটেন করার চেষ্টা করবে, কিন্তু বাট ইন টার্মস অফ কস্ট। যে আমরা যদি, কারণ আমি একটা কাজ যেটা ওপেন টেন্ডারে 5 কোটি টাকা দিয়ে করা যেত, সেটা যদি আমি 7 কোটি টাকা দিয়ে করি, আমাকে কিন্তু ফেরত দেওয়ার সময় 7 কোটি টাকার উপরেই 2% ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। কাজে ওই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের হয়তো কিছুটা মেনেই নিতে হবে, কারণ যেহেতু আমরা এই অর্থটা চাই, অবকাঠামোটা চাই, এই টাকাটা আসলে অন্য জায়গা থেকে আমরা সোর্স করতেও তারপর আমি পারছি না। মনে করি যতটা সম্ভব আমার দেশের লোক যেন কাজ করতে পারে যেখানে সম্ভব, সেইগুলো আমাদের থাকা উচিত, প্লাস আমাদের কিছুটা এক্সপার্টিস গ্রো করার জন্য সেটা থাকা। আমার মনে হয় সেই সুযোগ নিশ্চয়ই বাংলাদেশে চাইবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন। ফিরতেছি। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি চীনা বিনিয়োগ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা আলোচনা করছিলাম চীনের বিনিয়োগ নিয়ে, চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের পরে যে বিনিয়োগ নিয়ে প্রায় $40 বিলিয়ন বিনিয়োগের কথা বলছি আমরা। তা আমরা এখন জেনেছি যে পত্রপত্রিকা জেনেছি প্রায় $37 বিলিয়ন আসলে বিনিয়োগ হচ্ছে সরকার এবং বেসরকারি দুই খাত মিলিয়ে। এই বিষয়ে একটা বড় চ্যালেঞ্জের কথা, আরেকটা চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। আগে বলেছিলাম যে ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ, এখন যেটা বলছেন যে এইটা অনেক হিউজ ইনভেস্টমেন্ট, বিগ বাট কস্টলি। কস্টলি এই অর্থে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ডিলস যেটা বলা হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট ইজ 2% along with 1.25% কমিটমেন্ট ফি এবং 0.25 হচ্ছে ম্যানেজমেন্ট ফি। আমি ধরে নিতে পারি 2.5% সুদ, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য সংস্থা less than 1% সবকিছু মিলে 1% বা লেস আশেপাশে 1% এর আশেপাশে থাকে। সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে কস্টলি। তাহলে কি ভায়াবল হচ্ছে? না, ভায়াবল ওইটাই তো ফিজিবিলিটি স্টাডি সেটাই দেখবে যে এইটা করতে আমার কত খরচ হচ্ছে, লং টার্মে আমি কি বেনিফিট পাবো, আর যে বেনিফিট পাবো বছর বছর যে আমাকে ইন্টারেস্ট সহ এটা ফেরত দিতে হবে, 20 বছরে শোধ করতে হবে, 20 বছর। সেটা দিয়ে আমার এটা পোষাবে কিনা। তো আমি মনে করি যে আমি এটা বিশ্বাস করি যে আমাদের ব্যুরোক্রেসি অবশ্যই প্রাথমিক একটা হোমওয়ার্ক নিশ্চয়ই করেছেন এইটুকু যাওয়ার আগে। এখন তারা হোমওয়ার্কটা আরো বেশি করবেন, পুরো ফিজিবিলিটি স্টাডি করে দেখবেন যে কোন প্রকল্পগুলো ভায়াবল, কোনটুকু ভায়াবল না। তবে একথা সত্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প যখন হয়, অবকাঠামো, সেটার বেনিফিটগুলো কিন্তু হয় বহুগুণ, এবং সেই কারণে একটু কস্টলি হলেও আমরা অনেক সময় চাই যে সেটা হোক। একটু দেখেন যে আমরা যে পেট্রোলিয়াম ইম্পোর্ট করি আমাদের দেশে, যেহেতু আমরা ক্রুড অয়েল এনে রিফাইন করি, কিন্তু আমাদের তো আর তেলের খনি থাকলেও উঠানোর উপায় নেই। কাজে আমরা তেল যখন আনি, এখন আমরা যদি ওইখানেও কিন্তু আমাদের দেখা যায় যে একটা বেশ বড় অংশ কিন্তু আমাদের সার্ভিস চার্জও যায়। আমরা যখন লোন নেই, বিশেষ করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের একটা বড় ফাইন্যান্স দেয়, আইটিএফসি ওদের যে ট্রেড উইংটা আছে তার মাধ্যমে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ট্রেড উইং এর মাধ্যমে ওরা দেয়। তো সেই লোনেও কিন্তু দেখা গেছে যে আমরা যে রেটে আনি সেটার সাথে কিন্তু একটা সার্ভিস চার্জও যুক্ত থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা কস্টলি হয়। বাট কস্টলি হলেও সেটা পুষিয়ে যায় এই জন্য যে ওইটা দিয়ে যে একটা বেনিফিট যেটা আমরা পাই সেটা অনেক বেশি হয়। সেই দিক থেকে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমাদের সেই ফিজিবিলিটি স্টাডিগুলোই বলে দিবে কোনটা ভায়াবল কোনটা ভায়াবল না। তবে কস্ট একটু বেশি, যেহেতু অন্য এই ধরনের প্রকল্পগুলোতে সাধারণত 1% এর আশেপাশে হয়, এখানে
প্রায় 2.5%, একটু তো কস্ট বেশি। তারপরও আপনি দেখেন যে আমাদের গত কয়েক বছরেই কিন্তু যদি আমরা ট্রেডের দিকে দেখি, চায়নার সাথে কিন্তু আমাদের যেটা এক্সপোর্ট বলি, এই এক্সপোর্ট কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ছে এবং এক সময় বা এখনো পর্যন্ত চায়না আমাদের যে প্রধান রপ্তানি খাত পোশাক খাতের কিন্তু একটা প্রতিযোগী, আবার একই দিকে আমরা কিন্তু চায়নার বাজারে আমাদের পোশাক রপ্তানি করছি এবং বেশ দ্রুততার সাথে কিন্তু সেই রপ্তানি বাড়ছে। এর মূল কারণটা হচ্ছে যে যেটা একটু আগে আমরা বললাম যে চায়নার মার্কেটে উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় তারা কিন্তু অনেক রেগুলার প্রোডাক্ট বা লো এন্ড প্রোডাক্ট নিজেরা করছে না, বাংলাদেশ থেকে কিনতে চাইছে। তো সেই দিক থেকে আসলে চায়নার ব্যবসায়ীদেরও কিন্তু একটা আগ্রহ আছে বাংলাদেশের বাজারে এসে জিনিসটা তৈরি করে নেওয়া। সো এই পুরো জিনিসটাই আমি মনে করি একটা উইন উইন সিচুয়েশন। এখানে একটু কস্টলি সত্য, কিন্তু বেনিফিট আমার যখন বেশি হয়, আমি যেহেতু অন্য অল্টারনেটিভ সোর্স যদি আমার থাকতো তাহলে আমি হয়তো সেখান থেকে লোন নিতাম এবং সেই দিক থেকে বেনিফিট যদি আমার বেশি হয় তাহলে কস্টটা করতে সমস্যা নাই। আর আরেকটা হবে যে চায়নার মতো ইকোনমির সাথে আমার যত বেশি টাই হবে তত বেশি কিন্তু আমরা অন্যদের সাথে, অন্য ট্রেড পার্টনারদের সাথে আমরা একটা ভালো অবস্থানে থাকবো। কারণ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ অনেকগুলো বাইল্যাটারাল চুক্তি, যেমন তুরস্কের সাথে, ইভেন সাউথ এশিয়ার বিভিন্ন কান্ট্রির সাথে বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করার প্রক্রিয়ায় আছে। সেই প্রক্রিয়াতে যখন চায়নার সাথে আমাদের ইনভেস্টমেন্টের একটা টাই হবে তখন কিন্তু আমরা নেগোসিয়েশনে একটা বেটার পজিশনে থাকবো। এই জন্যই চায়নার সাথে যে আমাদের যে এমওইউ গুলো, এটা শুধু যে চায়নার সাথে এমওইউ হওয়ার যে বেনিফিট তা না, আমি মনে করি এটা ম্যানিফোল্ড আরো অনেক বেশি হয়ে অন্য দেশের সাথে নেগোসিয়েশনে আমাদের অবস্থানটাকে শক্ত করেছে। এখন আমরা এটাকে কতখানি কাজে লাগাতে পারবো এটা অবশ্যই আমাদের ডিপ্লোম্যাসি এবং আমাদের যারা ব্যবসায়ী, আমাদের যারা ব্যুরোক্রেসিতে আছেন তাদের সাকসেসের উপর নির্ভর করে। বলাই হচ্ছে যেটা আপনি বলছিলাম আপনার যে প্রজেক্টগুলো হবে আসলে টেন্ডার ছাড়াই হবে, হয়তো চাইনিজ কোম্পানিগুলোই এই প্রজেক্টগুলো বাস্তবায়িত করবে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কিভাবে আসলে বেনিফিট করে নিতে পারে? যদি চাইনিজ কোম্পানি করেই থাকে তারাই হয়তো করবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে চুক্তিতে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমি মনে করি কোয়ালিটির অ্যাসিওর করা, কোয়ালিটি অফ ওয়ার্ক যেন সেটার মনিটরিং এর জায়গায় যেন বাংলাদেশের একটা অবস্থান থাকে। দ্বিতীয় হচ্ছে কস্ট গুলো যেন খুব যেটা থাকে এই ধরনের প্রকল্পে খুব স্পষ্ট করে কস্টের কথা বলা থাকে, এমনকি কোথা থেকে সোর্স করবে সেটাও বলা থাকার কথা। সেই সোর্সিং এবং কস্টের ইনফরমেশনটা যেন খুব স্পষ্ট হয়, তাহলে যে কোম্পানি বাস্তবায়ন করবে সে অহেতুক কস্ট যেটা করা, যে অপ্রয়োজনীয় কস্ট করে টাকা বেশি লোনে দেখানো বাংলাদেশে, সেটার চেষ্টাটা কম থাকবে। আর হচ্ছে যে যেখানে যেখানে সম্ভব চাইনিজ এই কোম্পানির সাথে আমাদের লোকাল যারা এক্সপার্ট তারা যেন কাজ করতে পারে, তাতে দুটো সুবিধা, কর্মসংস্থান হবে, পাশাপাশি তারা টেকনোলজি ট্রান্সফার হবে, তারা এই বিদ্যাটা শিখে নিতে পারবে। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।